সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির সমসাময়িক অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আপনারা জানেন যে একটি বিশাল বিজয় অর্জন করেছে বাংলাদেশের মানুষ, অর্জন করেছে দ্বিতীয় স্বাধীনতা। প্রিয় দর্শক, জুলাই মাসের যে বিশাল গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান গিয়ে গড়িয়েছে আগস্টের 5 তারিখ পর্যন্ত, এবং আগস্ট মাসের 5 তারিখে আমরা একটি বিজয় অর্জন করেছি। এই বিজয় একদিনে আসেনি নিশ্চয়ই, তারপরেও আমরা এই বিজয় নিয়ে আজ কথা বলবো বাংলাদেশের অন্যতম একজন সমাজচিন্তক এবং চিকিৎসক প্রফেসর ডক্টর শাহ মোহাম্মদ বুলবুল ইসলামের সাথে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আর শুরুতে আপনার কাছে আমি জানতে চাইব, এই যে গণ বিপ্লবের মাধ্যমে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হলো, এর পেছনের কারণগুলো কি ছিল বলে? এটিতে একদিনে হয়নি বা শুধু জুলাই মাসের ঘটনা না, এর পেছনে কি আরও কোনো ঘটনা লুকিয়ে ছিল কি না? দেখুন, একটা এই ধরনের সামাজিক যখন বিপ্লব ঘটে, সমাজের সর্বস্তরের লোক কিন্তু এর মধ্যে অংশ নিয়েছিল। এটা আসলে একদিনে হয় না, এক শ্রেণীর লোকের ক্ষোভ থেকে হয় না, এক শ্রেণীর লোকের বঞ্চনা থেকে হয় না। এটা খুব বঞ্চনা এবং তাদের যে চাওয়া পাওয়ার হিসাবের যে অমিল গরমিল, জীবনযাত্রার যে কষ্ট, এই কষ্টটা কিন্তু এদেশের প্রতিটি মানুষের ছিল। একজন শ্রমিকের ছিল, একজন রিক্সা চালকের ছিল, একজন গৃহকর্মীর ছিল, যারা চাকুরি তাদের ছিল, যারা শ্রমিক তাদের ছিল, যারা ব্যবসায়ী তাদের ছিল, সমাজের ছাত্রছাত্রীদের ছিল। সুতরাং সমাজের প্রতিটি স্তরে একটা বঞ্চনা, একটা ক্ষোভ, একটা হতাশা, একটা ঘৃণা, এ ধরনের একটা মনোভাব মানুষের ভেতরে কিন্তু ধীরে ধীরে দানা বাঁধছিল। এটা কতদিন হবে? ধরেন এই সরকার আপনার 2009 সালে 8-এ তারা ক্ষমতায় এসেছিল, এবং পরে 14-তে তারা একটা ইলেকশন দিয়েছিল, এবং সেটি কোনো ইলেকশন হয়নি, সেটা ছিল সিলেকশন, অর্থাৎ একতরফা। এটা পৃথিবীতে দেখা গেছে আর কি। একটা সরকার বা একটা দল যখন টানা ক্ষমতায় থাকে, তারা তখন দানবিক হয়ে ওঠে, জি, টাইরানিক বলে এটাকে, এবং তারা জনগণের ম্যান্ডেটের তারা প্রয়োজন মনে করে না। তারা মনে করে এটাকে বলা যায়, একটা শব্দ আছে, সেটা হলো ওয়াকম্যান শো। এই নেতৃবৃন্দ ওয়াকম্যান শোয়ে পরিণত হন। ওয়াকম্যান শোটা হলো, আপনি রাস্তায় হাঁটতেছেন, কানে দুই কানে এটা ওয়াক লাগিয়েছেন, ওখানে গান বাজতেছে, আপনার ইচ্ছা মতো আপনার যেটা পছন্দ সেই গানটা বাজতেছে, পাশে দিয়ে গাড়ি যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, রিক্সা যাচ্ছে, হর্ন দিচ্ছে, এটা কিন্তু আপনার কানে ঢোকে না। মানে সরকার ওয়াকম্যানের ভূমিকায় ছিল। তারা ওই যে গান শুনেছে, যে সঙ্গীতটা শুনেছে, যে জনকণ্ঠটা শুনেছে, সেটা ছিল তাদের পছন্দ মতো, তাদের নির্ধারণের কণ্ঠ। এই কণ্ঠ কিন্তু জনগণের কণ্ঠ ছিল না, এই কণ্ঠ কিন্তু সমাজের কণ্ঠ ছিল না, এই কণ্ঠের মধ্যে কিন্তু রাষ্ট্রের সাধারণ জনগণের আরতিটা ছিল না। তো উনি গান যে শোনে, সে তো তার পছন্দ মতো গান শুনতেই থাকে, সে তো ফুর্তিই থাকে। এই যে ওয়াকম্যান শো হয়ে গেলে যেটা ঘটে, সেটা হলো আপনার পাশে যে জনগোষ্ঠী আছে, এই জনগোষ্ঠীর কাছ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যান, তাদের আওয়াজ তাদের কাছে বিচ্ছিন্ন, সম্পূর্ণ বিচ্ছিন্ন। তো এই অবস্থা, সরকারের অবস্থাটা দাঁড়িয়েছিল তাই। তারা এদেশেই ছিলেন, কিন্তু এদেশের জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন, নিজেদেরকে নিয়েই ব্যস্ত ছিলেন। এটা হলো মূল কারণ। যদি ওনারা জনগণের সঙ্গে তাদের সম্পর্কিত থাকতো, তাহলে জনগণের আরতিটা বুঝতে পারতেন, জনগণের কষ্টটা অনুধাবন করতে পারতেন, জনগণ কোথায় ক্ষোভ জমা হচ্ছে সেটা দেখতে পারতেন, এবং সেই হিসেবে ব্যবস্থা নিতে পারতেন। তা কিন্তু ঘটেনি। জনগণের আরতিকে, যন্ত্রণাকে, জনগণের কষ্টকে, ক্ষোভকে তারা এড়িয়ে গেছেন, অথবা এটাকে পায়ে মারানোর চেষ্টা করেছেন বল প্রয়োগের মাধ্যমে। এটা দিন দিন হয়ে এসছে। এবং আরেকটা জিনিস ঘটে এই সব ক্ষেত্রে, এটা আমরা ফার্দিনান্ড মার্কোসের ব্যাপারে দেখেছি, সাদ্দাম হোসেনের দেখেছি, রেজা শাহ পাহলভির ক্ষেত্রে দেখেছি, গাদ্দাফির ক্ষেত্রে দেখেছি, রাজা পাকসের ক্ষেত্রে দেখেছি।
এবং আমাদের দেশে একই জিনিস ঘটেছে যে যখন ওয়াকম্যান শো হয়ে যায় তখন এর চতুর্দিকে এই সঙ্গীতের সঙ্গে গলা মেলানোর জন্য কিছু সুযোগ সন্ধানী লোক তৈরি হয়। এই সুযোগ সন্ধানী লোকদেরকে দিয়েই কিন্তু আমাদের পতিত যে শক্তি, সেই পতিত শক্তির সংযোগটা ছিল। তারা সবসময় প্রশংসার আর স্তুতির গান গেয়েছেন। তারা চিত্র থেকে, সঠিক চিত্র থেকে নেতৃত্বকে সরিয়ে রেখেছেন, যার ফলে সবসময় নেতৃত্বে যিনি ছিলেন তিনি মনে করেছেন আমরা তো ভালো আছি, আমরা খুব ভালো আছি, আমরা খুব স্মার্ট আছি, আমরা উন্নতির দিকে এগোচ্ছি। কিন্তু এই উন্নতি যে শতকরা 40 দারিদ্র্য সীমার নিচে, এটার থেকে যে আমরা বেরিয়ে আসতে পারিনি। লোকজন দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি আর মুদ্রাস্ফীতি দুটোর যন্ত্রণায় লোক যে একদম চিড়েচাপটা হয়ে গেছে সেটা তারা বুঝতে পারেন। এখন এই সমস্ত জিনিসগুলো কিন্তু অপেক্ষায় ছিল, আগুনের স্ফুলিঙ্গের মতো ছিল, বারুদ হয়েছিল। এই বারুদের মধ্যে একটা আগুনের স্ফুলিঙ্গ দেওয়ার প্রয়োজন ছিল। এই প্রয়োজনের কাজটা সেরেছেন এই দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কণ্ঠে এই 18 কোটি কণ্ঠ যুক্ত হয়েছে। তাদের দীর্ঘদিনের বঞ্চনা, তাদের যে না পাওয়া, তাদের যে কথা বলার অধিকারহীনতা, তারা সেখান থেকে এদেশের সাধারণ জনগণ এটা দেখেছে, অনুভব করেছে, এই চিন্তাটাকে ধারণ করেছে। সেটা হলো যে এদেশের রাজনৈতিক নেতৃত্ব গত 15-20 বছরে তাদের কথা বলতে পারেনি। বলার চেষ্টা করেছে কিনা জানি না আমি, কারণ ওভাবেই সোচ্চার কণ্ঠে তারা বলেনি। এইটা কিন্তু একটা বাস্তবতা। সাধারণ লোক যখন দেখছে যে ছাত্ররা তাদের কথা বলছে, তখন তারা ছাত্রদের সঙ্গে মিশে গেছে, ছাত্রদেরকে বুকে টেনে নিয়েছে এবং নির্বিধায়, নির্ভয়ে ছাত্রদের সাথী হয়েছে। মানে এই বিপ্লবের আগের এক সপ্তাহ যদি আমরা ভাবি, এই বিপ্লবের আগের এক সপ্তাহে ছাত্রদের একটা স্বাভাবিক আন্দোলন, যে আন্দোলনটাকে সরকার নানান ধরনের কালার দেওয়ার চেষ্টা করেছে, এটাকে বিরোধী দলের আন্দোলন বলার চেষ্টা করেছে, এটিকে মানে দেশের যে বৃহৎ ইসলামী রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের আন্দোলন বলার চেষ্টা করেছে এবং তাদেরকে একদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ স্বৈরাচার সরকারের প্রধান যিনি ছিলেন, এই প্রধান এক সময় বলে ফেললেন যে দুটো শ্রেণীতে তিনি বিভক্ত করলেন, একটা হলো মুক্তিযোদ্ধার নাতিপুতি এবং টোটাল দেশের জনগণকে তিনি রাজাকারের নাতিপুতিতে রূপান্তরিত করলেন। একটু আগে যেটা আমি বললাম যে তিনি ওয়াকম্যান হয়ে গিয়েছিলেন, তিনি মুক্তিযুদ্ধের চেতনা এটাকে বিক্রি করেছেন, হ্যাঁ, এটাকে বিক্রি করে এতদিন চলেছেন এবং ওই মুক্তিযুদ্ধের চেতনার গানটা শুনতেই তিনি ভালোবাসতেন। তার চতুর্দিকে যারা ছিল তারা তাকে এই গানই শুনিয়েছেন। জনগণের সঙ্গে সম্পৃক্ততা তার এখানেই নষ্ট হয়ে গিয়েছিল। এখন যে ঘটনাটা ঘটলো সেটা হলো, এটা কিন্তু খুব একটা সাধারণ দাবি ছিল ওটাই বলছিলাম ছাত্রছাত্রীদের। এই সাধারণ দাবিটাকে একটা অসাধারণ চরিত্র কিন্তু দান করেছে শাসকেরা। তারা নিজেরাই এই জন্য দায়ী। কারণ কোটা বিরোধী আন্দোলন 2018 সালে হয়েছে, তখন আপনারা এটাকে মেনে নিয়েছেন। এখানে যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা এত সাদামাঠা যদি আমরা বিচার করি তাহলে কিন্তু চলবে না। এখানে হচ্ছে একটা ঘটনা দিয়ে অনেকগুলো কার্যকরণ এবং ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হয়েছিল। এটা করতে গিয়েই তারা এখানে সামঞ্জস্যটা, ব্যালেন্সটা, ভারসাম্যটা হারিয়ে ফেলে। আপনি জানেন যে এই ঘটনার কয়েক সপ্তাহ আগে মোদী সরকার ক্ষমতায় আসার পরপরই শেখ হাসিনা কিন্তু তারা শপথ নেওয়ার আগে তিনি সেখানে গিয়ে বাংলাদেশের রেল ট্রানজিট সহ অসংখ্য চুক্তি তিনি করে আসলেন এবং তার জন্য একটি আন্দোলন দানা বাঁধছিল এবং বলা হয় যে এই আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য তাদের ওই ট্রাম্প কার্ড হিসেবে হাইকোর্টের ওই পেন্ডিং ঘটনাটাকে তারা কিন্তু সেখানে উস্কে দিয়েছে বিচারপতিদের আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু এটাই একমাত্র কারণ নয়। আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পাদিত যে চুক্তিগুলো অত্যন্ত দুর্ভাগ্য আমাদের। এ পর্যন্ত বিদেশের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে জনগণ জানে না, কোনো চুক্তি সংসদে আনা হয়নি, সংসদে এটা রেটিফাই করা হয় নাই, অথচ
50 বছর ঝুলিয়ে রেখেছে 3 বিঘা চুক্তি একই শর্তে। আমাদের প্রতিবেশী কি তাদের লোকসভা এটাকে রেটিফিকেশন দেয়। এবার তিস্তা ফারাক্কা 30টাকে এইভাবে তারা ঝুলিয়ে রেখেছেন। ফারাক্কার যন্ত্রণায় আমাদের জীবন ওষ্ঠাগত। এরপরে যে চুক্তিগুলো হচ্ছে, কোথায় তিনি কি চুক্তি করেছেন, কার সঙ্গে চুক্তি করেছেন, দেশবাসী কিছুই জানে না। এবং তিনি বলেছিলেন যে আমি যা দিয়েছি ইন্ডিয়া তা মনে রাখবে। সেটা ওনার সঙ্গে তার কার চুক্তি। কিন্তু আমার কথা হলো, আমাদের সাংবিধানিক দায়বদ্ধতাটা এখানে এখন সৃষ্টি করতে হবে। আমার কথাটা হলো সেখানে এই সাংবিধানিক দায়বদ্ধতা থেকে প্রধানমন্ত্রীকে রেহাই দেওয়ার কারণে, ইমিউনিটি দেওয়ার কারণে তিনি তার ইচ্ছে মতো চুক্তিগুলো করতে পেরেছেন। এখন এই বিপ্লবের পরে যে সরকার এসছেন, অস্থায়ী সরকার বলেন, ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এই সরকারের কতগুলো মৌলিক কাজ কিন্তু সামনে আছে। সেই কাজগুলো আমি আপনার কাছ থেকে জানবো, আপনি সে পরামর্শগুলো নিশ্চয়ই দিবেন। তার মধ্যে আমি আরেকটু বিষয় জানতে চাই যে একটি বিপ্লবে একটি দেশের যে ক্ষয়ক্ষতি হয় বা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, আমরা ফরাসি বিপ্লব বা আপনার রুশ বিপ্লব, অনেক বিপ্লব আমরা দেখেছি। তো বাংলাদেশের বিপ্লবটাকে আপনি এই ক্ষয়ক্ষতির দিক থেকে বা অরাজকতার দিক থেকে কীভাবে মূল্যায়ন করেন? আমি ফরাসি বিপ্লব আমরা পড়েছি ইতিহাস, রুশ বিপ্লবের ইতিহাস পড়েছি, কিন্তু চোখে দেখেছি আমরা ইরানের বিপ্লব, চোখে দেখেছি আমরা আপনার এটা কি শ্রীলঙ্কার বিপ্লব, গণবিপ্লব চোখে আমরা দেখেছি। আমাদের দৃষ্টির সামনে যেটা হয়েছে সেটা ইরাকে সাদ্দামের বিরুদ্ধে গণজোয়ার আর মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গণজোয়ার লিবিয়ায়। কি হয়েছে, এখনো এই দুটো দেশ ঘুরে দাঁড়াতে পারেনি। এককালের তৈল সমৃদ্ধ ইরাক এবং লিবিয়া, যে দেশের এমন কোনো ঘর ছিল না, যে দেশে বিনে পয়সায় চিকিৎসা ছিল, শিক্ষা ছিল, ঘর ছিল, বিদ্যুৎ ছিল, এবং আরও মজার ব্যাপার হলো সরকারি খরচে বিয়ের ব্যবস্থা করা হতো। এই যে একটা আমি বলবো যে এই ধরনের একটা নাগরিক সুবিধা সম্পন্ন দেশ, সেখানে আজ লোকেরা চিকিৎসা নিতে পারছে না, পড়াশোনা অনিশ্চিত হয়ে গেছে, তাদের অর্থনীতি ভেঙে পড়েছে, তাদের শিল্প কারখানা একদম ধুলায় মিশে গেছে। এই অর্থনীতিকে তারা আর উপরে টেনে তুলতে পারছে না। এটা হলো আমরা যে দুটো দেখেছি এই মুহূর্তে। এর আগে যেটা আমি বললাম যে যেটা ইরানি বিপ্লব হয়েছিল, ইরানি ৭৯-তে, ইরানি বিপ্লবের পরে কিন্তু প্রতি বিপ্লবের বেশ কয়েকবার ঘটনা ঘটেছে। এটাকে অত্যন্ত কঠোর হস্তে দমন করার ফলে ইরান ঘুরে দাঁড়িয়েছে। আরেকটা কথা বলি, আফগানিস্তান ঘুরে দাঁড়িয়েছে। যতই আমরা তাদেরকে মৌলবাদী বলি, তালেবান বলি, যত গালিগালাজি দিই না কেন, কিন্তু তারা উদাহরণ দেখিয়েছে যে প্রতি বিপ্লবকে যদি ঠেকানো যায়, দেশকে মুহূর্তেই দেশ ঘুরে দাঁড়াতে পারে। এবং যে জিনিসটা হয়েছে আমরা আরও দেখেছি আমাদের নিজেদের ভিতরে, 1975 সালের 15ই আগস্ট জাতির জীবনে যে ঘটনা ঘটেছিল, এটাকে বিপ্লব বলেন, এটাকে কু বলেন, যাই বলেন, তারপরেও কিন্তু কয়েক মাসের মধ্যে এখানে বেশ কয়েকটা প্রতি বিপ্লবের ঘটনা ঘটেছিল। এবং এগুলোকে সঠিক সময়ে সঠিকভাবে এগুলোর মোকাবেলা করার কারণে বাংলাদেশ কিন্তু তলাবিহীন ঝুড়ি থেকে একটা উদীয়মান অর্থনীতির জগতে পা দিতে পেরেছিল। সুতরাং এখন যেটা হয়েছে, এখনকার এই বিপ্লবকেও, এই গণজোয়ারকেও, এই গণবিপ্লব বলি আমি, গণবিস্ফোরণ বলেন, গণ অভ্যুত্থান বলেন, এটার কিন্তু কতগুলো বৈশিষ্ট্য আছে। এটা এমন একটা বিপ্লব, দেখেন কোনো যোগাযোগ ছিল না, ডিজিটাল কানেকশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু ছাত্ররা তাদের নিজস্ব বুদ্ধিমত্তায় সারা দেশে সার্বক্ষণিকভাবে নিজেদের মধ্যে একই সুরে একই কথা বলেছে, যোগাযোগটা রক্ষা করেছে। এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো এত নির্যাতন, এত মানুষ হত্যা, এত গুলি কোথাও ঘটেনি। আমরা কি যুদ্ধক্ষেত্রে ছিলাম? না, নিরস্ত্র মানুষের স্থলে আক্রমণ করা হয়েছে।
আকাশপথে আক্রমণ করা হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এটা তো লিবিয়াতে ঘটেনি, এটা ইরাকে ঘটেনি, এটা ইরানে ঘটেনি, এটা শ্রীলঙ্কায় ঘটেনি, আমাদের দেশে ঘটেছে। আমরা তো কোনো যুদ্ধাবস্থায় ছিলাম না, চরম মিথ্যাচার করেছে সেই সময়। এবং এই জিনিসগুলো আমরা দেখেছি রাস্তায়, মানে পেটোয়া বাহিনী যেটাকে বলবো আমরা, সরকারি পেটোয়া বাহিনী কিভাবে তারা নির্বিচারে ছাত্র জনতার উপরে অত্যাচার চালিয়েছে, গুলি চালিয়েছে, শারীরিকভাবে নির্যাতন করেছে এবং মানে ভাষা প্রয়োগের মাধ্যমে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করেছে। তো এরপরেও কিন্তু এই যে ছাত্র জনতার সান্ধ্য আইনকে উপেক্ষা করে জীবন বাজি রেখে রাস্তায় ঝাঁপিয়ে পড়া, এটা সারা দুনিয়ার জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। কিন্তু এই বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে যে বিশৃঙ্খল অবস্থাটা দেখা দিয়েছিল, এখন সেটা স্থিমিত হয়ে এসছে। তো এই বিশৃঙ্খল অবস্থাটাকে কি আপনি অস্বাভাবিক মনে করেন? আমি বলি, এই 15 বছর বা 20 বছরের যে ওই শাসক দলের চতুর্দিকে যে সুবিধাভোগী শ্রেণী তৈরি হয়েছিল, সেটা আপনি অফিস আদালতে বলেন, পুলিশে বলেন, বিচারিক প্রক্রিয়ায় বলেন, আমরা যেটাকে অ্যাডমিনিস্ট্রেশন বলি, সেখানে লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার, সব জায়গায় কিন্তু এই একটা গ্রুপ তৈরি হয়েছিল যারা সুবিধাভোগী, যারা সুবিধা নিয়েছে। এরা যখন এই বিপ্লব ঘটেছে, তারা নিজেদের আত্মরক্ষার জন্য কিন্তু গা ঢাকা দিয়েছে। রাতারাতি কি ঘটনা ঘটেছে, এখন আমরা সচিবালয়ে সচিবদের খুঁজে পাচ্ছি না, পুলিশ বাহিনীতে পুলিশেরা নেই, শিক্ষাঙ্গনে এখনো তারা আসেনি। সবচেয়ে মজার কথা, আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। বাংলাদেশ যেদিন স্বাধীন হয় 16ই ডিসেম্বর 1971, এই দেশের কোনো থানা থেকে কোনো পুলিশ পালিয়ে যায়নি, এই দেশের বিচারালয় থেকে কোনো বিচারক পালিয়ে যায়নি, এই দেশের যেটা আমরা অ্যাডমিনিস্ট্রেশন বলছি, সচিবালয়, আমলা, কেউ পালিয়ে যায়নি, সবাই যে যার জায়গায় ছিল। অদ্ভুত ব্যাপার, এখন কেন পালিয়ে গেল? অপরাধী তারা নিজেদেরকে, কারণ তারা ওই যে সুবিধাভোগী, আমি যেটা কথাটা বলছি, এই সুবিধাকে আনতে গিয়ে, সুবিধা উপভোগ করতে গিয়ে আজকে এইটা আরেকটা কারণ যে এই বিপ্লবের আড়ালে এই যে দুর্নীতিবাজদের যে ফিরিস্তি আসা শুরু হয়েছিল, বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছিল, সেটা কিছুদিনের জন্য হলেও হারিয়ে গেছে। এবং এই আন্দোলনটা শুরু করার পেছনে তৎকালীন সরকারের এটাও একটা উদ্দেশ্য ছিল, যে ধরনের একটা ছাত্র আন্দোলন হলে জনগণের দৃষ্টিটা ফিরে যাবে। সুতরাং যাদের বিরুদ্ধে আমরা এত দুর্নীতির কথা বলছি, কারণ এই দুর্নীতির তালিকা থেকে আমি আজকে দিলীপ বড়ুয়া সাহেবের একটা কথা বলি। 24-এর নির্বাচনের পরে এটা ভাইরাল হয়েছে। দিলীপ বড়ুয়া সাহেব বলেছিলেন, এই সংসদের 80 জন, শতকরা 80 জন সংসদ সদস্য চোরাকারবারি। এটা এখনো বোধহয় খুঁজলে পাওয়া যাবে। তাহলে এই যে চোরাকারবারিদের সংসদ, এই সংসদ তো টিকবে না। সুতরাং স্বাভাবিকভাবেই তারা গা ঢাকা দিয়েছে এবং সরকার, বর্তমান সরকার যেটা করেছে অত্যন্ত যৌক্তিক। ডাকাতদের সংসদ থাকতে পারে না, যারা ব্যাংক ডাকাতি করেছে। লুটেরাদের সংসদ থাকতে পারে না, যারা এই দেশের সম্পদকে লুট করেছে। যারা চোরাকারবারিদের সংসদ এখানে থাকতে পারে না, যারা চোরাকারবারির সঙ্গে সংসদ, এটাকে বাতিল ঘোষণা করেছে। এটা একটা সবচেয়ে বড় কাজ হয়েছে। তো এখন যেটা হলো যে ঘটনাটা ঘটছে আমাদের দেশে, আমি একটা আমার গ্রামের কথা বলি। ঘটনা যেটা ঘটছে, মানে 4 আগস্ট পর্যন্ত তিনি শাসক দলের পক্ষ হয়ে স্লোগান দিয়েছেন, হ্যাঁ, লোকজনকে ধমকিয়েছেন, যেটা আঞ্চলিক গ্রাম্য নেতা। 5ই আগস্ট আমাদের ওখানে একটা বাজার আছে, সেই বাজারে 4-5টা মিষ্টির দোকান, কোনো মিষ্টির দোকানে কোনো মিষ্টি নেই, মিষ্টি ছিল না, সমস্ত মিষ্টি তিনি কিনে ফেলেছেন। কিনে ওই বাজারে সবাইকে খাইয়েছেন। খাওয়ানোর পরে উনি উনার সাঙ্গপাঙ্গ নিয়ে এই বিপ্লবের পক্ষে স্লোগান দিয়ে বড় বিপ্লবী সেজে গেছেন। এবং অদ্ভুত, তার নেতৃত্বে
স্থানীয় আওয়ামী লীগারদের বাড়িতে হামলা হয়েছে। ও মানে এরা কিভাবে খোলস পাল্টিয়েছে, মূলত কিন্তু সে পরাজিত শক্তির সৈনিক। জি, সে কি করলো, রাতারাতি ভুল পাল্টিয়ে গ্রামে যে লুটপাট, অগ্নিসংযোগ, এটা এরাই করলো। দোষটা হচ্ছে কাদের? বিপ্লবীদের। তো এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। আরেকটা কথা আমি বলি, আমাদের প্রতিবেশী দেশের মিডিয়া, যেটা সংবাদ মাধ্যম, এখানে এগুলো দেখলে মনে হয় যে বাংলাদেশ আর নাই, একদম আগুন জ্বলছে গোটা দেশে। বাংলাদেশের ঘরে ঘরে, মাঠে প্রান্তরে শুধুই আগুন। ডেইলি মিরর লন্ডনের গতকাল একটা প্রতিবেদন দিয়েছে। সে প্রতিবেদনে তারা বলছে যে এই যে ঘটনাগুলো, অধিকাংশ ক্ষেত্রেই এগুলোর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। মজার ব্যাপার হচ্ছে, এবং তারা এই গণ অভ্যুত্থানের সময় কিছু আগে, মানে গণ অভ্যুত্থান চলাকালীন সময় যে অগ্নিসংযোগের ঘটনাগুলো, এগুলো তারা পরে টেনে নিয়ে এসেছে। তো এখন আমার কথা হচ্ছে, যারা এই অনুষ্ঠানটা শুনছেন তাদের কাছে আমার একটা খুব সবিনয় আবেদন, অনুরোধ, আপনারা কোনো ঘটনা শোনার পরে আগে এটাকে যাচাই বাছাই করেন। আরেকটা ঘটনা বলি, যেটা আমার গ্রামে ঘটেছে, আমার ছোট ভাইয়ের সঙ্গে। ও সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করেছে। সেটা হলো, ওনারা বসে আছেন সন্ধ্যার সময়, গল্প করছেন, খবর শুনছেন। এমন সময় একটা ছেলে মোটর সাইকেলে যাচ্ছে, মোটর সাইকেলে থামিয়ে বলছে যে, আপনারা কি জানেন ওই যে ওই পাড়াটা জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করছে। তো এখন ওকে থামিয়েছে, যে হাটে এই কথাটা, তাকে থামানো হয়েছে, আটকানো হয়েছে। আটকানো হয়ে মানে ঘটনাক্রমে যে পাড়ার কথা বলছে সেটা আমাদের পাশের পাড়া। তো আমার ভাই ধরছে যে আমি তো ওই পাড়ায় থাকি। ওই কিছু ধরনি, তুমি এটা কোথায় পাইলে? তো লোকজন ধরে তখন খানিকটা উত্তম মাধ্যম দিয়েছে তাকে, যে তুমি এরকম ঘটনা কেন বলে বেড়াচ্ছ। তো সে কোনো জবাব দেয়নি, শেষ পর্যন্ত সে ক্ষমা চেয়েছে। তো এই ঘটনাটাও কিন্তু ঘটছে। তৃতীয় আরেকটা ঘটনা ঘটেছে আমার এলাকায়। 7 তারিখে সন্ধ্যার সময় ওই হিন্দু পাড়ায় তারা আগুন লাগিয়ে দিয়েছে ঘরে, বাইরের যে খড়ি ঘর, এই ঘরে আগুন লাগিয়ে দিয়ে ভিডিও করছে। ভিডিও করে ভিডিওটাকে আপলোড করে দিয়েছে। তো মজার ব্যাপার হলো, যখন আগুন লেগেছে, সঙ্গে তো মুসলমান বাড়ি আছে, এরা ছুটে গেছে আগুন নেভানোর জন্য। ওরা আগে থেকেই তৈরি ছিল, এদেরকে ধরে ভালো করে পিটিয়ে দিয়েছে, কেন আগুন নেভাইতে আসছো। ও মানে তারা ইচ্ছাকৃতভাবে এই ধরনের কিছু ঘটনা, এই ধরনের, আমি এগুলো কিন্তু বানিয়ে বলছি না, এটা বাস্তবে ঘটেছে। আমি তো বলেছি আমার ছোট ভাইকে যে স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে ডেকে এটা দেখাও, এবং তারা ধরেছে, যারা আগুন লাগিয়েছে তাদেরকে ধরেছে, নিজেরাই লাগিয়েছে। তো এখন এই ধরনেরও কিছু ঘটনা লোককে বিভ্রান্ত করার জন্য, মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা নেতিবাচক আবহাওয়া সৃষ্টির চেষ্টা তো হবেই। এর থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। আরেকটা কথা আমি শুধু বলে নিই, সেটা হলো, আমাদের দেশে যেসব সংখ্যালঘু ভাই আছেন, আমাদের একটাই পরিচয়, কিন্তু আমরা বাংলাদেশি। একটা দেশের মধ্যে, ভারতে হিন্দু নাই, মুসলমান নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, জৈন নাই, সবই তো আছে, সবাই পরিচিতি কি ভারতীয়। আমরা বাংলাদেশি। এখানে এই দেশের এই ভৌগোলিক আয়তে যারা বাস করে তারা সবাই বাংলাদেশি। আর একটা কথা হলো, এখানে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, উপজাতিরা থাকবে, সবাই মিলেই কিন্তু বাংলাদেশি এবং বাংলাদেশের পরিচয়। তৃতীয় যে কথাটা হলো, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের দেশে যারা সংখ্যালঘু আছেন, এরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন বা উপজাতীয়, কাউকে বলছি না, সবাইকেই সামনে রেখে কথাটা বলছি। কোনো মুসলিম রাষ্ট্রে যখন কোনো অমুসলিম সম্প্রদায়ের উপরে জুলুম হয়, অত্যাচার হয় এবং সেটার বিচার হয় না, আল্লাহর নবী বলেছেন, পরকালে কিয়ামতের দিনে আমি ওদের পক্ষে উকিল হয়ে দাঁড়াবো। এটা হলো ইসলামের দৃষ্টিভঙ্গি সংখ্যালঘুদের প্রতি। আমি সবাইকেই এই দৃষ্টিভঙ্গিটা লালন করার জন্য
ধারণ করার জন্য এবং এর আলোকে এই দিন চলার যে দিনগুলো আমাদের আছে এই সংকটময় পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য অনুরোধ জানাচ্ছি। জি জি, ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শ আপনি দিয়েছেন। তবে এই বিপ্লবের, এই গণ অভ্যুত্থানের পর যেভাবে সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে বলে প্রচার হয়েছে, তার আসলে কিছুই হয়নি দেশের কোথাও। এবং হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃত্বস্থানীয়, যেমন গোবিন্দ চন্দ্র নামে এক ভদ্রলোক আছে, তিনি হচ্ছে হিন্দুদের এক বড় নেতা, তিনি বলেছেন যে এইগুলো সম্পূর্ণ একদম ভুয়া খবর এবং এই খবরগুলোর কোনো ভিত্তি নেই। তারা এই পতিত স্বৈরাচারকে তারা রক্ষা করার জন্য তারা এই ধরনের পরিবেশ তৈরি করছে। তো আপনি যেটা বলেছেন, বাংলাদেশের কোনো মানুষই কোনো সম্প্রদায়ের মানুষের গায়ে হাত দেয়নি, তাদের কোনো বাড়িঘর জায়গা জমি পুড়ে বা দখল করে নেননি। এটি হচ্ছে বিষয়। তারপরে আপনি পরামর্শ দিয়েছেন, আপনার এই পরামর্শ আশা করছি যে দেশবাসী এটি শুনেছেন এবং এটি তারা গ্রহণ করবেন। অনেক চমৎকার বিশ্লেষণ আমরা শুনছিলাম আপনার কাছ থেকে এই গণ অভ্যুত্থান নিয়ে, এবং আপনি আশার কথাই বলেছেন সবসময়। একটি বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হলো যে শোনা যাচ্ছে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে এই অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য। প্রতি বিপ্লবের সম্ভাবনা অনেকে দেখছেন। আপনি কি কোনো প্রতি বিপ্লবের সম্ভাবনা এখানে দেখছেন কিনা, এবং যদি হয় সেক্ষেত্রে জনগণের ভূমিকাটা? আমি আপনাকে একটা কথা বলি, যে পিঁপড়া একবার গুড়ের স্বাদ পেয়েছে সে তো বারবার গুড়ের কাছে যাবেই। যারা এই 24 বছর ধরে মোয়া খেয়েছেন, মিষ্টি খেয়েছেন, হ্যাঁ, মিষ্টি পরিবেশে থাকার চেষ্টা করেছেন, ক্ষমতার স্বাদ বা ক্ষমতার গলির আশেপাশে ঘোরাঘুরি করেছেন, তারা তো সেই মিষ্টির স্বাদ তো ভুলে যায় নাই। তাদের জিভের মধ্যে এখনও সেই স্বাদ লেগে আছে। তারা এখনও চিন্তা করবে আর কিভাবে হলে আমরা এই মিষ্টির আবার ভাগ পেতে পারবো, আবার এখানে যেতে পারবো। এখানে দুটো জিনিস আছে। একটা হলো এই ধরনের একটা শ্রেণী আছে যারা হঠাৎ করেই তাদের হাত থেকে মোয়াটা ফসকে গেছে, এই দুঃখ তারা ভুলতে পারছে না। এটা হলো এক। 2 নম্বর হলো যারা ক্ষমতাসীন ছিলেন, ক্ষমতা হারানোর বেদনাটা কিন্তু অত্যন্ত কঠিন। কেমন ওই আপনার ইংরেজিতে একটা কবিতা আছে, আমরা পড়েছিলাম কলেজে, দি প্যাট্রিয়ট। জি জি, হ্যাঁ, তো এই প্যাট্রিয়ট কবিতাটা ছিল, উনি যখন দেশে ফিরলেন বাইরে থেকে, তখন মানে জনারণ্য সব জনগণ তার সংবর্ধনা, তার পায়ের কাছে লুটিয়ে পড়ে, এ ধরনের ফুলের পাপড়ি ছড়িয়ে তার রাস্তায় ফুলের পাপড়ি ঝরানো হয়। এটা হলো যখন তিনি ঢুকলেন, যখন তিনি গণরসে বিতাড়িত হলেন, জুতোর মালা দিয়ে, গলায় জুতোর মালা দিয়ে নিয়েই তিনি বিতাড়িত হয়েছেন। তো আমাদের দেশের গণ অভ্যুত্থানটার সঙ্গে কিন্তু এটার একটা চারিত্রিক মিল আছে এই কবিতাটার। ওটা একটা কবিতা থিম, কিন্তু এটার বাস্তবতা আমরা এবার আমাদের দেশে দেখেছি। জিনিসটা হলো যারা এই 24 বছর ধরে ক্ষমতার অলিতে গলিতে ঘুরেছেন, সুযোগ সুবিধা নিয়েছেন, তারা তো চাইবেন যারা তাদেরকে এই সুবিধাটা দিয়েছিল তারা আবার ফিরে আসুন, তারা আবার ফিরে আসুন। এই ক্ষেত্রে কারা কারা আছে আপনি দেখেন, আমলাতন্ত্রে আছে, বিচার বিভাগে আছে, গণমাধ্যমে আছে, শিক্ষাঙ্গনে আছে, পুলিশ বিভাগে আছে, আর সেনাবাহিনীতেও আছে। এখন এই যে এত বড় একটা চক্র, এই চক্রটা চেষ্টা করবে বারবার ফিরে আসার, বারবার ছবল দেয়ার। এটা প্রতিটি বিপ্লব হয়েছে বাংলাদেশে। অলরেডি দুটো জিনিস ঘটেছে। একটা হলো সেনাবাহিনীতে একটা বড় রদবদল ঘটেছে। এটা কিন্তু এমনি হয়নি, এটা এই ধরনের একটা অবস্থান তৈরি হয়েছিল সেই অবস্থাকে ঠেকানোর জন্য। আরেকটা শব্দ আছে, জুডিশিয়াল কু বলে এটাকে পৃথিবীতে। জুডিশিয়াল কু মানে বিচার বিভাগ দিয়ে ইয়ে করা। হ্যাঁ, তো এই জুডিশিয়াল কুয়েরও একটা চেষ্টা হয়েছিল। তৃতীয়ত যেটা হলো, আরেকটা হয়, সেটা হলো যে সংসদীয় কু বলে এটাকে। এটা সংসদ সদস্যরা মেজরিটি হয়ে
স্পিকারের অধীনে একটা সিদ্ধান্ত নেয়। সেটার সম্ভাবনা তো নেই। সেটারও সম্ভাবনা নেই। সংসদ ভেঙে দেওয়া হয়েছে। 3টে জায়গায় এই সরকার অত্যন্ত বিচক্ষণতার সাথে এই 3টে অবস্থানকে মোকাবেলা করেছেন, কিন্তু শেষ হয়ে যায়নি। এখনো সব পুলিশ সার্ভিসের লোকজন ফিরে আসে নাই। এখনো আমাদের সচিবালয় কিন্তু পুরোপুরি কার্যকরী নয়, বিচারালয় এখনো কিন্তু এলোমেলো। সুতরাং এবং আমাদেরকে পার্শ্ববর্তী দেশ থেকে যে বার্তা দেয়া হচ্ছে বারবার, সে বার্তাটাই হলো যেন আরেকটা এখানে রক্তক্ষয়ী অবস্থা তৈরি করা হয় এবং এই রক্তক্ষয়ী অবস্থার পেছন দিয়ে আবার এরা পরাজিত শক্তিকে পুনর্বাসিত করতে চায়। এ ব্যাপারে আমার যে এটাকে আমি পরামর্শ বলবো না, এটাকে আমি বলবো দৃষ্টি আকর্ষণ। এদেশের প্রতিটি জনগণের যে যেখানে আছেন, তিনি চিকিৎসক হন, তিনি শ্রমিক হন, তিনি রিক্সা চালক হন, সবাইকেই সতর্ক থাকতে হবে কোথায় কি ঘটছে। সামান্যতম কোথাও সন্দেহজনক কিছু ঘটলে এটাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছে দেয়া। এই যে আমাদের যদি আমরা সজাগ থাকি, আমাদের ছাত্রছাত্রীদের অবস্থাটা চিন্তা করেন। তারা রাস্তায় নেমেছে, রাস্তা ঝাড়ু দিচ্ছে, তারা ট্রাফিক যানজট নিয়ন্ত্রণ করছে, তারা রাত জেগে সারা দেশে মহল্লা পাড়াগুলো পাহারা দিচ্ছে। তাদের এই অবদান, তাদের এই ত্যাগ, তাদের এই কষ্ট, এটাকে কি করে আমরা ভুলে যেতে পারি? ছাত্রছাত্রীরা আমাদের হাতে বিজয়টা এনে দিয়েছে, পথ দেখিয়েছে। পথ চলার পালাটা কিন্তু এখন আমাদের। কতটুকু সতর্কভাবে আমরা চলব তার উপর নির্ভর করবে এই বিজয়ের রথ কতদিন পথে হাঁটবে। এর মধ্যেই আওয়াজ তোলা হচ্ছে এখনই নির্বাচন দিতে হবে, কবে দেবে, এই বিষয়গুলো মানে আপনার রাজনৈতিক দলগুলো তো ক্ষমতায় যাওয়ার জন্য কাকু করছে যে তারা কখন ওই চেয়ারে গিয়ে বসবে। আমি নিজেও মনে করি জি একটা স্থিতিশীল অবস্থান আসা পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্ট হতে পারে না। জি, তাদের অন্তর্বর্তী সরকারের কখন গঠন হয়? যখন নিয়মিত সরকার এটা পরিচালনা করতে ব্যর্থ হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি? এরা ওই ব্যর্থতার জায়গাটাকে মেরামত করে আবার যাত্রাটাকে, রাজনৈতিক যাত্রাটাকে যাত্রাপথে তুলে দেবে। এটার জন্য যে সময়টুকু দরকার, এই সময় দিতে হবে। এটা হলো আপনি কেমন মনে করেন? একটা জিনিস আপনি দেখেন, আমি ঠিক আছে নির্বাচন দেয়া হলো 3 মাস পরে, আমি মেনে নিলাম। নির্বাচন পরিচালনা করবে কে? নিরাপত্তা দেবে কে? আছে? আমার নির্বাচন কমিশন নাই। আমার নির্বাচনী কেন্দ্রগুলোতে যে নিরাপত্তা দেবে, নিরাপত্তা বাহিনী নাই। আগে তো আমাকে ওইটা তৈরি করতে হবে। জি, আচ্ছা, এর সাথে কি সরকারের সাথে সাথে কি নির্বাচন কমিশনও কি অমিট হয়ে গেছে? নির্বাচন কমিশন এখন ডিফাঙ্ক্ট। আচ্ছা, নতুন করে আবার নির্বাচন কমিশন তৈরি করতে হবে। জি জি জি। ওই নির্বাচন কমিশনে তো এখনকার যে শক্তি ক্ষমতায় আছে তাদের কারোর সমর্থন ছিল না। জি, অর্থাৎ অকার্যকর হয়ে গেছে। এটা অকার্যকর হয়ে গেছে, ফাংশনালি ডিফাঙ্ক্ট। সুতরাং নতুন করে আপনাকে নির্বাচন কমিশন তৈরি করতে হবে। এবং এই 1 বছরে 1.5 বছরে নতুন ভোটার হয়েছে না? জি, ভোটার তালিকা একটা করতে হবে। সুতরাং এটার জন্য তো সময় দরকার। এক্ষেত্রে রাজনীতি যারা করছেন, রাজনীতিবিদ যারা এদেশকে অতীতেও চালিয়েছেন, ভবিষ্যতেও চালাবেন, আমি তাদের কাছে একটু সবিনয়ে আরজ করতে চাই, বাস্তবতাটাকে অনুধাবন করুন। আমরা এই দেশের কেউই চায় না একটা অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকাল থাকুক, এটা হয় না। কিন্তু যতটুকু সময় প্রয়োজন রাস্তাটাকে তৈরি করতে, একটা নির্বাচন অনুষ্ঠান করার পরিবেশ আনতে, সেই সময়টুকু তাদেরকে দিতে হবে। এর মধ্যে এটাকে আমি বলবো যে বালখিল্যতা বলে অনেকে, এই আচরণটা করা জাতি আশা করে না। জি জি, ধন্যবাদ। আরও অনেক বিষয় ছিল কিন্তু সময়ের অভাবে আমরা আলোচনা আপনাদেরকে ধন্যবাদ করতে পারলাম না। কষ্ট করে এসছেন এখানে, আমাকে ডেকেছেন আপনাদের সঙ্গে কথা বলার জন্যে।
আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখলাম সমসাময়িক অনুষ্ঠান এবং সম্প্রতি আমাদের যে মহাবিপ্লবের মাধ্যমে, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন দেশ পেয়েছি, আবার নতুন করে দ্বিতীয় স্বাধীনতা এটাকে বলছে অনেকেই, দ্বিতীয় বিজয় বলছে। এই বিজয়টাকে যেন আমরা ফলপ্রসূ করতে পারি জনগণের জন্য, এটি যেন একটি দীর্ঘমেয়াদী একটি সুফল বয়ে নিয়ে আসে, সেই চেষ্টা আপনার আমার সবার। আসুন আমরা এই দেশকে নিয়ে ভাবি, দেশকে গড়ে তুলি, এই আশা রেখেই শেষ করছি আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম।